আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ইসলামাবাদ টকস ব্যর্থ হয়েছে, মানে মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ কোনো রকম সিদ্ধান্ত ছাড়া এবং দুই পক্ষের মতৈক্য ছাড়াই শেষ হয়ে গেছে। তাহলে এখন কি হতে পারে? কি কারণে এই মতৈক্য হতে পারলো না? পরিস্থিতি এখন তাহলে কি দাঁড়াচ্ছে? এই বিষয়টি বিশ্লেষণ করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। এই যে আলোচনাটি মুখ থুবড়ে পড়েছে, এই কথাটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ইসলামাবাদ ছাড়ার আগে একটা খুবই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে তারা কোনো রকম সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাহলে সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণের চেষ্টা ছিল কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র নমনীয় আচরণ করেছে এবং চেষ্টা করেছে। শুধু জেডি ভ্যান্স একাই যে এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন তা নয়, তিনি গত 21 ঘন্টায় অন্তত 6 থেকে 10 খানিক বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অর্থাৎ সেই অর্থে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন জেডি ভ্যান্স বটে, কিন্তু সেখানে কথাবার্তা প্রাধান্য পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা করেই জেডি ভ্যান্স সিদ্ধান্তগুলো নিয়েছেন, কি বলবেন সেগুলো ঠিক করেছেন, এই কথাটি তিনি বলেছেন। এখন জেডি ভ্যান্স যেই সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের মূল যে বার্তা আমরা পেলাম, সেখানে ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দেন তার একটা মিল খুঁজে পাওয়া গেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প নেগেটিভ কিছু কথাবার্তা বলেন এবং বলার পরে তার বিপরীত একটা কথা বলেন। এইখানে এই যে ব্যর্থ হয়েছে আলোচনা, দুই পক্ষ কোনো কিছুতে পৌঁছাতে পারেনি, এর শেষে তারা এই কথাটি বলে গেছেন যে তারা একটা সহজ এবং চূড়ান্ত প্রস্তাব রেখে গেছেন ইরানের কাছে। তার মানে হলো সামনে একটা বিবেচনার একটা পথ খোলা রয়েছে। সুপ্রিয় দর্শক, যুদ্ধবিরতি কিন্তু 2 সপ্তাহের। কাজে 2 সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত যদি দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে এই সময়টা একটা শান্তি থাকবে এবং এর ফলে আবারও আলোচনার একটা পথ, যুক্তরাষ্ট্র যে কথা বলেছে যে একটা সহজ প্রস্তাব রেখে গেছে, সো এটি একটা আলোচনার পথ খোলা থাকতে পারে, এরকম একটা ইঙ্গিত আমরা এখানে ধরে নিতে পারি বা কূটনীতিবিদরা ধরে নিচ্ছেন। এই যে আলোচনা কেন ব্যর্থ হলো, এ বিষয়ে ইরানের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইরানের ব্যাখ্যা হলো এরকম যে যুক্তরাষ্ট্র যদিও বলছে যে তারা আলোচনায় নমনীয় ছিল, কিন্তু তারা এমন সব যুক্তি, এমন সব চাওয়া উপস্থাপন করেছে যেগুলো আইনের মধ্যে পড়ে না, মানে বেআইনি, এবং যেগুলো অযৌক্তিক, মানে যুক্তিসঙ্গত নয়। এবং এ কারণে ইরান কোন রকম সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এটি ইরানের যারা প্রতিনিধি দলের সদস্য রয়েছেন তাদের বরাতে যেসব খবর পাওয়া হচ্ছে তা থেকে স্পষ্ট হয়ে উঠছে। এখন ইরান একটা কথা বলেছে এরকম যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা অর্জন করতে পারেনি তা এখন পেতে চায়। অর্থাৎ যেসব দাবিগুলো দেবে না বলে এই যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, এবং ইরান এই যুদ্ধে নতি স্বীকার করেনি বা এই যুদ্ধ করে গেছে, সেই পরিস্থিতিতে সেই তার চেয়ে বেশি যুক্তিগুলো এখন ইরানের কাছে চাইছে। এটি হলো ইরান বলছে। সুতরাং দেখা যাচ্ছে যে মতবিরোধ খুব ছোটখাটো নয়, মতবিরোধ বেশ ব্যাপক এবং বড়। এখন যেসব বিষয়গুলো নিয়ে মতবিরোধ হতে পারে এগুলো আমরা আগে থেকেই জানি। এই যেমন ধরুন আপনার ইরানের ক্ষতিপূরণ পাওয়া, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি কাটছাট করা বা বন্ধ করে দেওয়া, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেওয়া, লেবানন এবং ইরানের যারা প্রক্সি গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোকে ইরান কোনো রকম সহযোগিতা করতে পারবে না। লেবাননের সঙ্গে ইরান চায় যে একটা যুদ্ধবিরতি করতে হবে। এরকম অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে এখন যুক্তরাষ্ট্র এবং ইরান একমত হতে পারেনি। তাহলে কি হবে? এটি এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। তাহলে আবারও আলোচনা হতে পারে। আবার আলোচনা না হয়ে এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিও থাকতে পারে। কিন্তু এটি হওয়া খুব কঠিন। কারণ হলো যে হরমুজ প্রণালীর বিষয়ে একটা মতৈক্যে পৌঁছতেই হবে। হরমুজ প্রণালীর সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্য, যুক্তরাষ্ট্রের পেট্রোডলার এবং যুক্তরাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। হরমুজ প্রণালী থেকে যদি শুল্ক আদায় করতে পারে ইরান, তাহলে ইরান নিজেদের পুনর্গঠন করতে পারবে। ইরানের নিজেদের আধিপত্য, বিশ্বশক্তি হয়ে ওঠা, এই যুদ্ধের সবচেয়ে ভালো করা, সবকিছু নিয়ন্ত্রণে রাখা, এই সবকিছুই হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। সুতরাং পরিস্থিতি যে এখানে থেমে থাকবে তা নয়, কিন্তু সেটা কি রূপে হবে সেটি এখন দেখার বিষয়। আলোচনার এক পর্যায়ে জ্যাডি ভ্যান্স এবং ইরান তারা সবাই জানিয়েছে যে এই আলোচনা যদি ব্যর্থ হয়ে থাকে
তাহলে সেখানে পাকিস্তানের কোনো দোষ নেই বা পাকিস্তানের কোনো কমতি নেই। বরং পাকিস্তান এই যে দুই পক্ষকে সরাসরি বসিয়ে দিয়ে একটা বৈঠক করতে পেরেছে, এটি 1979 সালের পর ভারতের প্রথম বৈঠক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সুতরাং আলোচনা ব্যর্থ হওয়ার দায় হিসাবে ইরানের সঙ্গে পাকিস্তানের কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটছে না। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।